ব্যাংকের চেক কিভাবে লিখতে হয় এবং কত টাইপের ব্যাংকের চেক হয়, বা একটি চেক আপনি যখন কাউকে দেবেন এক্ষেত্রে কোন কোন জিনিসগুলি আপনাদের মাথায় রাখতে হবে, অবশ্যই সেগুলো আপনাদের জেনে নেওয়া দরকার। সেই কারণে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা জানেন তাদেরকে তো আর নতুন করে কিছু বলার নেই, কিন্তু যারা জানেন না তাদের অবশ্যই এই জিনিসগুলো জেনে রাখা দরকার। না হলে কিন্তু আপনাদের সাথেও অনেক বড় রকম আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটি চেক ওপেন করেছি। এটা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের একটি চেক। ম্যাক্সিমাম চেক কিন্তু একই রকম দেখতে হয়, শুধুমাত্র কালারটা বা ডিজাইনটা একটু আলাদা হয়, বাদবাকি কিন্তু একই রকমের দেখতে হয়। একটি চেক ফিল করার আগে আপনাদের জেনে নেওয়া দরকার চেক কত প্রকারের হতে পারে। না, চেকের কোয়ালিটি হিসেবে নয়, একটি চেক 4 রকমের হয়ে থাকে। বিআরআর চেক। অবশ্য এটা বোঝার আগে চেক কি করে আপনারা ফিল করবেন সেটা দেখে নেওয়া যাক। ধরা যাক আপনি আপনার বন্ধুকে একটি চেক দেবেন 1 লক্ষ টাকা, মানে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি আপনার বন্ধুকে চেকের মাধ্যমে সেই 1 লক্ষ টাকা দিতে চাইছেন, বা আপনি কোনো ব্যবসায়ীকে 1 লক্ষ টাকা দিতে চাইছেন। আপনি ব্যাংকে গিয়ে টাকাটা তুলবেন না, আপনার কাছে চেক আছে, আপনি চেকে 1 লক্ষ টাকা নিয়ে সেই ব্যবসায়ীকে দিয়ে দিলেন। সেই ব্যবসায়ী তার ব্যাংকে চেকটি জমা করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে নিতে পারবে। নর্মালি আপনারা যেটা করেন, প্রথমে এখানে ডেটটা বসিয়ে দেন, আর মনে রাখবেন একটি চেক ইস্যু করার, মানে যেদিন আপনি ডেট বসাবেন তার থেকেও 3 মাস পর্যন্ত ভ্যালিড থাকে। মানে আপনি কোনো ব্যবসায়ীকে আজকে চেক দিলেন, সেই ব্যবসায়ী কিন্তু 3 মাসের মধ্যে সেই টাকা তুলতে পারেন। আজকে মানে আজকেই তুলতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই, বা তাকে যে জমা করতে হবে ব্যাংকে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তারপর পে হিসাবে আপনি যাকে দিচ্ছেন তার নাম এখানে বসিয়ে দিলেন, কত টাকা দিচ্ছেন সেটা এখানে প্রথমে কথায় লিখলেন, তারপর এখানে 1 লক্ষ টাকা লিখলেন, আর এখানে আপনার সইটি আপনি করে দিলেন এবং চেকের পেছনে 2টো সই করে এটা দিয়ে দিলেন। তাহলেই তো আপনার কাজ শেষ। এবার সেই ব্যবসায়ী বা আপনি যাকে দিচ্ছেন সে তার সুবিধা মতো আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ক্যাশ করে নিতে পারবেন। এবার এখানে যদি আপনি ছোটখাটো কিছু ভুল করে ফেলেন তাহলেই কিন্তু মুশকিল। এবার এই যে প্রথমে বললাম না বিআরআর জিনিসটা কি, বা বিআরআর চেক অ্যাকচুয়ালি কি, বা চেক যে টোটাল 4 রকমের হয় সেই চেকগুলো অ্যাকচুয়ালি কি, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনেক দর্শক বন্ধু কি করেন, তারা দেখবেন সময় বাঁচানোর জন্য না, যে চেক বইটা আছে সেই চেক বইতে তাদের নিজেদের সাইনটা করে রেখে দেন। সামনে একটা পেছনে 2টো সাইন করে রাখলেন। তারা মনে করলেন যখন ব্যাংকে যাব তাড়াতাড়ি করে শুধুমাত্র ডেটটা আর টাকার অ্যামাউন্টটা লিখে জমা দিয়ে দিলেই কাজ মিটে যাবে। এটা কিন্তু মারাত্মক রকমের একটা ভুল। কি কারণে ভুল বলছি, এই দেখুন চেকেতে লেখা আছে বিআরআর, মানে যিনি ধারক, মানে আপনার চেকে সই করা আছে, পেছনেও 2টো সই করা আছে। আপনার চেক বই থেকে কোনো এক ব্যক্তি একটি চেক ছিঁড়ে নিল, সেই ব্যক্তিকে কোনো এক ব্যক্তি না বলে সেই ব্যক্তিকে চোর বলাটাই ভালো, কারণ আপনার অজান্তে কিন্তু সে এই কাজটি করছে। অথবা এটাও হতে পারে আপনার চেক বইটি হয়তো, বা আপনার এই একটি চেকের পৃষ্ঠা, আপনার সই করা একটি চেকের পৃষ্ঠা হয়তো কোনো জায়গায় পড়ে গেছে, সেখানে আপনি হয়তো কারোর নাম লেখেননি, শুধুমাত্র হয়তো টাকার অ্যামাউন্টটা লেখা আছে বা কিছুই লেখা নেই। এবার সেই চেকটি যিনি কুড়িয়ে পাবেন তিনি তার প্রয়োজন মতো টাকার রাশি এখানে বসিয়ে দিয়ে, এখানে ডেট বসিয়ে দিয়ে তিনি যদি ব্যাংকে যান তাহলে কিন্তু ব্যাংকের ক্যাশিয়ার ওনাকে টাকা ইস্যু করে দেবেন, যেহেতু এখানে কারুর নাম লেখা নেই। তাই এই চেকের মধ্যে সব থেকে আনসেফ চেক হলো এই বিআরআর চেক। এটি গেল এক টাইপের চেক। এরপর আসছে সেকেন্ড টাইপের চেক। এই চেকের নাম কি? অর্ডার চেক। এবার অর্ডার চেকটা কেমন, আপনার কাছে চেক আছে, আপনি হয়তো আপনার কোনো বন্ধুকে বা কোনো মানুষকে হয়তো চেক দিচ্ছেন, সেক্ষেত্রে এই বিআরআর কথাটা কি কেটে দেবেন। কথাটাকে কেটে দিয়ে যাকে আপনি চেক দিচ্ছেন তার নামটা আপনি এখানে বসিয়ে দিলেন। ধরা যাক আপনি রামবাবু বলে কোনো একটি ব্যক্তিকে চেক দিচ্ছেন, তার নাম হয়তো ধরা যাক রাম ভট্টাচার্য। আপনি পে লিখে এখানে রাম ভট্টাচার্য লিখে দিলেন, আর অর বিআরআর এটাকে আপনি কেটে দিলেন, কত টাকা দিচ্ছেন সেটা এখানে লিখে দিয়ে আপনি যখনই তাকে চেক দেবেন, এই রাম ভট্টাচার্য যখন ব্যাংকে গিয়ে চেকটা ভাঙাবেন তাকে এই চেক দিতে হবে, তার সঙ্গে তিনিই যে রাম ভট্টাচার্য তার একটা প্রুফ ব্যাংকে জমা করতে হবে। সেটা হতে পারে তার আধার কার্ড, তার প্যান কার্ড, অথবা তার ভোটার কার্ড। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যান কার্ড কিংবা আধার কার্ডটাই ব্যাংক থেকে চায়। আধার কার্ড দিয়ে কিন্তু তিনি টাকাটা ভাঙাতে পারবেন। কিন্তু এক্ষেত্রেও একটা ক্যাচ রয়ে যাচ্ছে। কিরকম ক্যাচ? ধরা যাক আপনি যে রাম ভট্টাচার্যকে চেকটা দিতে চেয়েছিলেন তার কাছে আপনি হয়তো চেকটা নিয়ে যাচ্ছিলেন, দুর্ভাগ্যবশত আপনার চেকটি হয়তো আবার আপনার হাত থেকে পড়ে গেল, এবং যিনি কুড়িয়ে পেলেন তিনিও হয়তো রাম ভট্টাচার্য। এবার তিনি ব্যাংকে গিয়ে যদি বলেন অমুক ব্যক্তি আমাকে একটি চেক ইস্যু করেছেন, এই হলো আমার আধার কার্ড, তখন ব্যাংকের যিনি ক্যাশিয়ার আছেন তিনি কিন্তু ওই প্রুফের বেসিসে ওই অন্য রাম ভট্টাচার্যকে টাকাটা দিয়ে দেবেন। তাহলে এটাও তো একটা আনসেফ ব্যাপার হয়ে যাচ্ছে। প্রথমটা একদমই আনসেফ ছিল, মানে আপনার সই করা চেক যদি কোথাও পড়ে যায়, বা আপনার চেক বই থেকেও কেউ যদি চেক ছিঁড়ে নেয়, তাহলে কিন্তু যে চেক ছিঁড়ে নেবে বা যে কুড়িয়ে পাবে চেকটা, সে টাকা তুলে নিতে পারবে। এক্ষেত্রে একটু নামের ব্যাপার চলে আসছে। তাই আধার কার্ড কেউ যদি ডুপ্লিসিটি করে বলে আমি রাম ভট্টাচার্য আমাকে দিয়ে দেওয়া হোক, আধার কার্ডও তো ডুপ্লিকেট করা যাচ্ছে, এটা আপনারা জানেন। সেক্ষেত্রে তো ব্যাংকের কিছু করার থাকে না, কারণ এক্ষেত্রে টোটালি রেসপন্সিবিলিটি আপনার। চেক আপনাকে দায়িত্ব নিয়ে সাবধানে রাখতে হবে। আপনি দায়িত্ব নিতে পারেননি, সেটা আপনার প্রবলেম। অবশ্য হ্যাঁ, আপনি কি টাকা ফেরত পাবেন না? ফেরত পাবেন। সেক্ষেত্রে আপনাকে কেস করতে হবে, অনেক ঝামেলার ব্যাপার চলে আসছে। 1 নম্বর চেক, 2 নম্বর চেক কি টাইপের হয় সেটা তো বুঝতে পারলেন। এবার চলে আসছে থার্ড অপশন। এই চেক হচ্ছে সব থেকে সুরক্ষিত। সেটা হলো আপনি এই পে লিখে যাকে দিচ্ছেন আর কি, ধরা যাক আপনি রাম ভট্টাচার্যকেই আপনি চেক ইস্যু করছেন, এখানে বিআরআরটাকে কেটে দিলেন, তারপর এখানে কত টাকা দিচ্ছেন সেটা কথায় লিখলেন, টাকার অ্যামাউন্ট এখানে লিখলেন, আর এখানে এই সাইডে বা এই মাথাতে আপনি লিখে দিলেন অ্যাকাউন্ট পে অনলি। অর্থাৎ আপনি যে ব্যক্তিকে টাকাটা দিয়েছেন
তিনি সরাসরি ব্যাংকে গেলে কিন্তু ব্যাংক তাকে ক্যাশ টাকা দেবে না। সেক্ষেত্রে কি করবে? আমার এই ভিডিওর আগের ভিডিওতে আমি বলেছি, আপনাকে কেউ যদি চেক দেয়, সেই চেক কি করে আপনি আপনার অ্যাকাউন্টে জমা করবেন এবং আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা নিয়ে আসবেন। সম্ভব হলে সেই ভিডিওটা একবার দেখে নেবেন। এবার এরকম অ্যাকাউন্ট পে চেক যদি কেউ দেয়, আপনাকে ধরুন কেউ দিল বা আপনি কাউকে দিলেন, তখন তাকে এই চেকের সঙ্গে একটা ডিপোজিট স্লিপ ব্যাংকে জমা করতে হবে। এই ডিপোজিট স্লিপে কোন ব্যাংকের চেক, কোন ব্রাঞ্চ থেকে দেওয়া হয়েছে এবং চেক নাম্বার, সেটাও কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এবং সেই সঙ্গে যে ব্যাংকে তিনি চেকটা ভাঙাবেন, সেখানে আপনার সইটাও কিন্তু ম্যাচ করে দেখবে। আর হ্যাঁ, এই ভিডিও চলাকালীন বলে দিই, অনেকে বুঝতে পারেন না চেক ভাঙানোর সময় চেক নাম্বার কোনটা হবে, কারণ এখানে অনেকগুলো সংখ্যা লেখা আছে। অনেকে মনে করেন শেষের সংখ্যাটা হয়তো চেক নাম্বার, আসলে ব্যাপারটা ওটা নয়। চেক নাম্বার হলো এই যে প্রথমে যে 6টা সংখ্যা লেখা আছে, এই দেখুন কোটেশনের মধ্যে 1 2 3 4 5 6 6টা সংখ্যা লেখা আছে কোটেশনের মধ্যে। প্রথম 6টা সংখ্যা হলো চেক নাম্বার। যে কোনো ব্যাংকের চেকের ক্ষেত্রে একই নিয়ম। ডিপোজিট স্লিপে যখন টাকা জমা করতে হবে, তখন এই চেক নাম্বার, কত টাকা আপনি জমা করছেন, সেগুলো সবকিছু লিখতে হবে। এবার ধরা যাক কাকতালীয় ভাবে আপনি যাকে চেক ইস্যু করেছিলেন, সেই ব্যক্তির কাছে চেক হয়তো পড়েনি, সেই চেকটা অন্য কোনো ব্যক্তির কাছে পড়ে গেছে, যার নামও হয়তো সেম। এবার তিনি যখন সেই চেকটা ভাঙাবেন, তার অ্যাকাউন্ট নাম্বার সেখানে পুট করতে হবে এবং তার অ্যাকাউন্টে যখন টাকাটা চলে যাবে, আপনি বুঝতে পারবেন আপনার টাকা সেই ব্যক্তির অ্যাকাউন্টে চলে গেছে। এবার আসল যে ব্যক্তি, মানে আপনি যাকে চেক দিতে চেয়েছিলেন, তিনি তো ক্লেম করবেন আমি তো কোনো টাকা পাইনি। তখন কিন্তু ব্যাংক খুব সহজেই ধরতে পারবে যে এই টাকাটা কোন ব্যক্তির অ্যাকাউন্টে গেছে। কারণ অ্যাকাউন্ট পে চেকে আপনি যাকে চেক ইস্যু করছেন, তিনি তো ক্যাশ টাকা পাচ্ছেন না, অ্যাকাউন্টের থ্রু তিনি ক্যাশটা তুলতে পারছেন। তার মানে সেই চেক ভাঙিয়ে আগে তার অ্যাকাউন্টে জমা করতে হচ্ছে টাকা, তারপর সে তুলছে। সেক্ষেত্রে যদি থানা পুলিশ করা হয় এবং থানা থেকে যদি তাকে চাপ দেওয়া হয়, তিনি খুব সহজেই কিন্তু টাকাটা দিয়ে দিতে পারবেন। মানে তাকে আইডেন্টিফাই করতে কিন্তু খুব ইজি হয়ে যায়। অন্যান্য ক্ষেত্রে, মানে বিআরআর চেকের ক্ষেত্রে বা আপনি কারোর যদি নাম লিখে দেন, এরকম চেকের ক্ষেত্রে, মানে অর্ডার চেকের ক্ষেত্রে আর কি, সেই ব্যক্তিটাকে ধরা একটু মুশকিল হয়ে যায়। আবার তিনি যদি ডুপ্লিকেট আধার কার্ড দিয়ে সেই কাজটি করে থাকেন। ব্যাংকের সিসিটিভি ক্যামেরা আছে, চোর ধরা অসম্ভব ব্যাপার নয়, কিন্তু তাও একটু চাপের ব্যাপার হয়ে যেতে পারে। তার মানে এখানে বোঝা গেল চেক 3 প্রকারের হচ্ছে। বিআরআর চেক, বিআরআর কেটে দিয়ে আপনি যদি কাউকে কারুর নামে ইস্যু করেন, সেটা হয়ে গেল অর্ডার চেক। আবার এখানে বিআরআর কেটে দিয়ে কারুর নাম দিচ্ছেন এবং তার সঙ্গে এখানে এসি পে বা অ্যাকাউন্ট পে এই কথাটা লিখে দিচ্ছেন, সেক্ষেত্রে সেই চেকটা হয়ে গেল অ্যাকাউন্ট পে চেক। তাহলে আমি প্রথমে বললাম যে 4 রকমের চেক হয়, এখানে তো 3 রকমের হলো। আর একটা কি চেক হয়? আর এক রকমের চেক হয়, আপনি অনেক জায়গাতেই দেখবেন মিউচুয়াল ফান্ড করার সময় বা অন্যান্য ক্ষেত্রে যেখানে ব্যাংকের বই আপলোড করতে হয়, বা কিছুদিন আগে রোজ ভ্যালির কাজ হচ্ছিল, সেখানেও বলা হচ্ছিল ক্যান্সেল চেক আপলোড করতে। ক্যান্সেল চেক সেটাও কিন্তু চেকেরই একটা ভাগ। ক্যান্সেল চেকটা কিরকম? এখানে কারুর নাম লেখা থাকবে না, একটা ফ্রেশ চেক হবে এবং সেই চেকের মাঝখান দিয়ে CANCEL এই কথাটা লেখা থাকবে। এটাই হলো ক্যান্সেল চেক। এই ক্যান্সেল চেক আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, কারণ এই ক্যান্সেল চেকের মধ্যে আপনার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, আপনার নাম, এই সব জিনিসগুলো কিন্তু মেনশন করা থাকে। কোনো কোনো ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু পাসবই হয় না, যেমন বন্ধন ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের কোনো পাসবই হয় না। সেক্ষেত্রে আপনি যদি কাউকে অ্যাকাউন্ট নাম্বার দিতে চান, সেক্ষেত্রে আপনি কি দেবেন? সেক্ষেত্রে আপনি চেকের উপরে বড় বড় করে ক্যান্সেল লিখে দিলেন, সেটা তাকে দিয়ে দিলেন। এবার সেই চেকটা তিনি ইউজও করতে পারবেন না, কারণ সেটি অলরেডি ক্যান্সেল চেক। এইভাবে কিন্তু আপনারা ক্যান্সেল চেক ইউজ করতে পারেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম একটি চেক কত টাইপের হতে পারে, চেক নাম্বার কোনটা হয়, কোন চেক সব থেকে সেফ। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।